প্যাটার্ন আছে কিনা, এখানে ইন্টারভেনশনকে কি জন্য বলা হয়েছে, এটা কি হিউম্যানিটেরিয়ান বলা হয়েছে, নাকি ইউএস এর ফরেন পলিসি ওয়ার অন টেরর বলা হয়েছে, নাকি এটা রিজিওনাল কনফ্লিক্ট আকারে দেখা হচ্ছে, নাকি এটাকে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হিসেবে দেখা হচ্ছে, নাকি এটাকে ফ্রিডম ফ্রম কি বলবো অটোক্রেসি, ফ্রিডম ফ্রম রোগ স্টেটস, এরকম কিভাবে এটাকে বলা হচ্ছে। এবং এই যে বিভিন্ন থিম বলতেছি, এগুলোর মধ্যে কি ধরনের প্যাটার্ন আসলে তৈরি হচ্ছে, কোন মিডিয়া কি ধরনের নেগেটিভ ডেভেলপ করতেছে, এই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের একটা কাজ। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। এখানে হচ্ছে যে একটা ঘটনাকে আসলে কিভাবে পোর্ট্রেট হয়। যেমন আমরা জানি যে আম, বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন সময় আসলে ক্রিটিসিজমের শিকার হয়। আহ, যেমন একই ঘটনাকে কোনো পত্রিকা বলে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, আহ, আবার কেউ কেউ বলে যে সন্ত্রাসীদের তাণ্ডব, একই ঘটনা। ঠিক আছে, কিংবা আমরা যদি গাজা এবং মানে ইসরায়েলের কনফ্লিক্টটা দেখি, যখন ইসরায়েলের দুইজন মারা যায় তখন লেখা হয় টু ইসরায়েলিজ আর কিল্ড, আর যখন প্যালেস্টাইনিয়ানসরা মারা যায় তখন লেখা হয় যে 100 প্যালেস্টাইনিয়ানস আর ডেড। ওই যে একজনকে বলা হইতেছে কিল্ড আর একজনকে বলা হচ্ছে ডেড। হ্যাঁ, সো এই যে শব্দের যে খেলা, এই শব্দের খেলার মধ্যে দিয়ে কোনো একটা বিষয়কে হালকাভাবে দেখা, কোনো একটা বিষয়কে খুব গভীরভাবে প্রায়োরিটি দেওয়া, এবং এর মধ্য দিয়ে যে সমাজের এক ধরনের নেগেটিভ জেনারেট করা, এটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ, যে আসলে কোন ধরনের শব্দ সে ব্যবহার করতেছে। ঠিক আছে, সো এই যে ল্যাঙ্গুয়েজের খেলা, এটা হচ্ছে বের করতে পারাটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ। আচ্ছা, আমরা একটু চলে যাই কন্টেন্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয়। কন্টেন্ট অ্যানালাইসিস দুইভাবে করা যায়, ডিডাকটিভ এবং ইনডাকটিভ। ডিডাকটিভে রিসার্চার্স ক্রিয়েট ক্যাটাগরিজ বেসড অন এক্সিস্টিং থিওরিজ অর এক্সপেকটেশনস। ডিডাকটিভ হচ্ছে থিওরি টেস্টিং প্রসেস বা কোয়ান্টিটেটিভ প্রসেস, আগে থেকে থিওরি থাকে, ডেটা থেকে গিয়ে আমি দেখবো যে এটা ঠিক আছে। সো থিওরি থেকে আমি আগে থেকে, থিওরি আমাকে কি দিয়ে দেয়, থিওরি আমাকে দিয়ে দেয় হচ্ছে আমার ক্যাটাগরি গুলা বা ভেরিয়েবল গুলা। সেই ভেরিয়েবল গুলো নিয়ে আমি ফিল্ড লেভেলে গিয়ে টেস্ট করে দেখি যে ওকে ঠিক আছে, আমার থিওরি যেগুলো বলতেছে ভেরিয়েবল গুলো ওইভাবে কাজ করতেছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ কি, আমার কাছে আগে থেকে কোনো থিওরি নেই, কোনো ভেরিয়েবলও নাই, আমি ক্যাটাগরি গুলা আগে বিভিন্ন ইন্টারভিউ গুলা থেকে কিছু ক্যাটাগরি ডেভেলপ করি, ক্যাটাগরি থেকে আমি ভেরিয়েবল ডেভেলপ করি, ভেরিয়েবল গুলোর মধ্যে আমি এক ধরনের সম্পর্ক স্থাপন স্থাপন করে একটা একটা কনক্লুশনে আসতে চাই। এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ প্রসেস। ঠিক আছে, এটা আমরা আরো ভালোভাবে শিখবো হচ্ছে গ্রাউন্ডেড থিওরি যখন আমরা শিখবো, তখন মানে গ্রাউন্ডেড থিওরি মেথোডোলজি বা অ্যাপ্রোচটা যখন শিখবো তখন আমরা এটা দেখবো আর কি। সো analyzing news coverage of the downing of Malaysian Airlines Flight 17 by categorizing the narrative. আচ্ছা, ঠিক আছে, সো এটা বলা হচ্ছে যে মালয়েশিয়ার একটা ফ্লাইট 2014 সালে মনে হয় ডুবে যায় আর কি। হ্যাঁ, 2014 সালে হচ্ছে এটা নিখোঁজ হয়ে যায়। তখন সরি, এটা এটা রাশিয়া এটাতে নিউক্লিয়ার মিসাইল ছুড়ে দেয় ইউক্রেনের ফার্স্ট ক্রাইসিসের সময়। তখন এটা, এবং তখন এটা মানে ইয়ে হয়ে যায় আর কি, প্লেনটা ধ্বংস হয়ে যায়। So এই যে প্লেনটা ধ্বংস হয়ে গেল, এটা কিভাবে অ্যানালাইসিস করা হচ্ছে। ঠিক আছে, এখানে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হচ্ছে বা এই শব্দগুলোর মধ্যে কোনো ধরনের প্যাটার্ন আছে কিনা, সেটা যখন আমি মানে এই ওই কন্টেন্ট গুলা থেকে, মিডিয়ার যে কন্টেন্ট গুলা সেগুলো অ্যানালাইসিস করে যখন আমি প্যাটার্নটা বের করি, তখন সেটাকে আমরা বলতে পারি কন্টেন্ট অ্যানালাইসিস। পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে প্রথমে আমার স্কোপটা ডিফাইন করতে হবে মেথড ওয়ানে, যে আমি আসলে কোন জিনিসটার উপর অ্যানালাইসিসটা করব। ঠিক আছে, তো ধরলাম আমি মিডিয়া রিপোর্টের উপর করলাম, মিডিয়া রিপোর্টের উপর না করে গভর্নমেন্টের যে পলিসি পেপার, গভর্নমেন্টের পলিসি পেপারের উপরে করতে পারি, কিংবা হচ্ছে যে কোনো একটা ইভেন্টের উপর যে স্টেটমেন্ট গুলো আসছে সেই স্টেটমেন্ট গুলোর উপর আমি করতে পারি। অর্থাৎ আমার কন্টেন্ট কি, হ্যাঁ, সেই কন্টেন্ট আগে, এই কন্টেন্ট এবং কন্টেন্টের মানে যে স্কোপটা সেটা আগে ডিফাইন করতে পারা, মেথড ওয়ান। টু হচ্ছে এটাকে এখন ক্যাটাগরাইজ করতে পারা, এই এই রিপোর্টের মধ্যে বা এই পলিসি পেপার গুলোর মধ্যে কোন জিনিসগুলা বারবার আসছে সেগুলোকে ক্যাটাগরাইজ করা। ক্যাটাগরাইজ ক্যাটাগরাইজ করার পর তারপর সেগুলোকে কোডিফাই করা, যে ঠিক আছে এরকম অ্যাকাউন্টেবিলিটি রিলেটেড এই 20টা শব্দ আছে, টেরোরিজম রিলেটেড 25টা শব্দ আছে, এইভাবে ক্যাটাগরাইজ করতে পারা। ক্যাটাগরাইজ করে তারপর হচ্ছে যে প্যাটার্নটা আসলে ডেভেলপ করা, যে এই থিমের মধ্যে আসলে
অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হচ্ছে, যেন টেররিজম থেকে আমরা বেঁচে থাকতে পারি। ঠিক আছে, এই ব্লা ব্লা এরকম করে একটা একটা প্যাটার্ন জেনারেট করতে পারাটা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস একটা। ঠিক আছে, ডিসকোর্স অ্যানালাইসিস ওই আগের কথাই। ডিসকোর্স অ্যানালাইসিসে শব্দ বা কোন শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, কেন এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই ক্রিটিক্যাল মাইন্ডসেট থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ডিসকোর্স অ্যানালাইসিস এক্সামিনস হাউ ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টস মিনিংস এন্ড শেপস দ্য ওয়ে পিপল থিঙ্ক অ্যাবাউট ইন্টারন্যাশনাল ইস্যুস। ওকে, একটা মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া যখন বলে যে প্যালেস্টাইনিয়ানস আর ডেড এবং ইসরায়েলিজ আর কিলড, ডেড আর কিল তো এক জিনিস না। হ্যাঁ, কিল্ড হচ্ছে একটা অ্যাক্টিভ ব্যাপার, আর ডেড ডেড ব্যাপারটা হচ্ছে খুব পেসিভ একটা ব্যাপার। ঠিক আছে, সো যখন কিল্ড বলা হচ্ছে তখন ইন্টারন্যাশনাল অডিয়েন্স কি মনে করবে, না প্যালেস্টাইনিয়ানরা খুব খারাপ হত্যা করতেছে। আর ডেড যখন মনে হয় তখন মনে হয় ও আচ্ছা সামহাও মারা গেছে। সো ডেড এর সাথে ইসরায়েলি অ্যাকশনের যে কানেকশনটা সেটাকে দেখানো হয় না। ঠিক আছে, এবং এই না দেখানোটা একটা পলিটিক্স। এই পলিটিক্স বের করে নিয়ে আসতে পারাটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ। ঠিক আছে, কিংবা হচ্ছে যে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে আহ, এখন যে সিরিয়ার প্রেসিডেন্টের নাম আমরা কি কেউ জানি? হুম, সিরিয়ান প্রেসিডেন্টের নাম কি? আল শারা। আল শারা। So he was a designated terrorist by whom? By the Western media, Western government, Western embassies. ঠিক আছে? So, but once he dealt with Bashar al-Assad, তার সাথে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মিট এন্ড গ্রিট করছে, এবং সে এই ডেজিগনেটেড টেররিস্ট যে, সে এখন ইউএনজিএ তে গিয়ে স্পিচ দিচ্ছে, রাইট? অন দ্য আদার হ্যান্ড, প্যালেস্টাইনিয়ান যে প্রেসিডেন্ট তাকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, ইউএনজিএ তে স্পিচ দিতে দেওয়া হচ্ছে না। তার মানে কি, টেররিস্টকে, ফ্রিডম ফাইটারকে, দিজ আর অল অ্যাবাউট ডিসকোর্স। এবং এই ডিসকোর্সটা কে তৈরি করে? এই ডিসকোর্সটা বিভিন্ন ভাবে তৈরি হয়, মিডিয়া তৈরি করে, আমরা তৈরি করি, স্কুল কলেজে তৈরি করি, ইউনিভার্সিটিতে তৈরি করি, পলিটিশিয়ানরা তৈরি করে থাকে, রাইট? সো এই ডিসকোর্স থেকে মিনিং বের করে নিয়ে আসতে পারাটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ। কেন একজনকে টেররিস্ট হিসেবে বলা হচ্ছে, কেন কেন একটা ঘটনাকে সিকিউরিটি থ্রেট হিসেবে দেখা হচ্ছে, কেন এটাকে নর্মাল থ্রেট হিসেবে দেখা হচ্ছে না, এই যে এক একটা জিনিসকে এক একবার দেখতে পারার যে ব্যাপারটা বা দেখানোর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডিসকোর্স, এবং সেটা থেকে সত্যকে বের করে নিয়ে আসতে পারাটা হচ্ছে এই অ্যানালাইসিসের কাজ। ঠিক আছে, so analyzing US foreign policy statement to understand how discourse of terrorism frames military actions and justify foreign intervention. So এইটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ। কিরকম? এই এক্সাম্পলটা আসলে কি বলতেছে? ইফ ওয়ান্ট টু কিল সামওয়ান, গিভ ইট এ ব্যাড নেম। যদি আমি কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তার নামে খারাপ কথা বলে বেড়ানো, তাইলে আমার অ্যাকশনটা জাস্টিফাইড হবে। আমি গিয়ে যদি বলি যে না ও খুব ভালো মানুষ, আমি এখানে কাউকে একটা থাপ্পড় মারবো, নো ওয়ান উড অ্যাকসেপ্ট ইট। কিন্তু আমি যদি 20 দিন ধরে বলেও তো ওই কাজটা করছে, ওই কাজটা করছে, ওই কাজটা করছে, তখন আমার যে ওর যে ক্লোজ ফ্রেন্ডস তারাও কনফিউজড হয়ে যাবে যে আসলে কি, তাহলে তো আসলে একটা চট থাপ্পড় মারা যায়। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস এর কাজ। ওকে, কি করে? ওই সে টেক্সটের মধ্যে কোন শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, সেই শব্দগুলো কেন ব্যবহার করা হচ্ছে, এগুলো সে আইডেন্টিফাই করে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ গুলো কিভাবে পাওয়ার ডাইনামিক্স তৈরি করে, ঠিক আছে, সেটা সে দেখে। কাউকে টেররিস্ট বলা, কাউকে ফ্রিডম ফাইটার বলা, কাউকে রোগ স্টেট বলা, হ্যাঁ, কাউকে ডেমোক্রেটিক বলা, কাউকে অটোক্রেটিক বলা, কাউকে লিবারাল বলা, কাউকে ইলিবারাল বলা। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে পাওয়ার ডাইনামিক্স এর কাজ। ঠিক আছে, এবং এই পাওয়ার ডাইনামিক্স বাংলাদেশের ক্ষেত্রে খুব ভালোভাবেই আমরা একটা সময় দেখছি, একটা সময় না সবসময় দেখি। এক সময় স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ, এরকম একটা ন্যারেটিভ তখন ছিল, রাইট? ডিসকোর্স তখন ছিল। এখন জুলাইয়ের পক্ষে, জুলাইয়ের বিপক্ষে এই ডিসকোর্স এখন চলতেছে। কেন চলতেছে? কারণ এই প্রত্যেকটা শব্দের মধ্যে দিয়ে এক ধরনের পাওয়ার আমি অ্যাসেপ্ট করি, যে জুলাইয়ের পক্ষ আর যে জুলাইয়ের বিপক্ষ, তাদের দুইজনের পাওয়ার এক না। যে স্বাধীনতার পক্ষে, যে স্বাধীনতার বিপক্ষে ডিসকোর্স যখন দেওয়া হয়েছে, দুইজনের পাওয়ার ডাইনামিক্স এক না। ওকে, যে লিবারাল, যে কনজারভেটিভ, যে লেফট, তাদের পাওয়ার এক না। ঠিক আছে, so এই পাওয়ার ডাইনামিক্স কে বোঝার জন্য ডিসকোর্স অ্যানালাইসিস খুব ভালো কাজ করে। সো এবং পাওয়ার ডাইনামিক্স কে বোঝার জন্য তাহলে আমার কি করতে হবে? ওই শব্দগুলো খুঁজে বের করতে হবে, যে শব্দগুলো এই ডাইনামিক্স কে শেপ করে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিসের কাজ।
সো এবং এটার কাজ কি, এটার আরেকটা কাজ হচ্ছে যে যেহেতু এই পাওয়ার ডাইনামিক্স এর মধ্যে দিয়ে পলিসি শেপ হয়, ঠিক আছে, জুলাই পক্ষের শক্তি জুলাই বিপক্ষের শক্তির বিরুদ্ধে কি করবে, এই ডিসকোর্সটা আসলে তৈরি হচ্ছে জুলাই পক্ষের শক্তি কারা এবং বিপক্ষের শক্তি কারা, ঠিক আছে, এবং সেটা পলিসিতে কনভার্ট হয়, তাহলে এই 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 ডিসকোর্সটা আমাদের পলিসি ডেভেলপ করতে আসলে হেল্প করে। তো কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে কোয়ালিটেটিভ মেথডস ইন আইআর are essential for understanding the social process, meanings, and context behind the international politics. There are multiple way of conducting or taking or collecting data in qualitative research, and these are very flexible. There are also different way of analyzing the collected data through popular methods of content analysis and discourse analysis. However, you must choose your appropriate qualitative method based on your research question and purpose. That is very important. And there is another question, another concept that is called triangulation. Triangulation is essential for ensuring the validity of qualitative findings. See, since qualitative data, since qualitative data is subjective, যে আমি এখান থেকে ইন্টারভিউ নিলাম এবং ইন্টারভিউ মিনিংটা আমি এইভাবে ইন্টারপ্রেট করলাম, এটা তো আমার সাবজেক্টিভিটি। এই সাবজেক্টিভিটিকে চেক করার জন্য আমরা বিভিন্ন সোর্স থেকে ডেটা নিই। কিছু ডেটা নেই হচ্ছে আমি হয়তো কন্টেন্ট অ্যানালাইসিস করে, কিছু ডেটা নেই হচ্ছে আমি আর্কাইভাল অ্যানালাইসিস করে, কিছু ডেটা নেই হচ্ছে আমি ইন্টারভিউর মাধ্যমে, কিছু ডেটা নেই আমি হচ্ছে অবজারভেশনের মাধ্যমে। এই যে বিভিন্ন সোর্স থেকে যে ডেটা গুলা নেই, এই ডেটা গুলোর সাথে একটা আরেকটা ম্যাচ করতেছি কিনা, যদি একটা আরেকটার সাথে ম্যাচ করে তাহলে আমি বলি যে আমার সাবজেক্টিভিটিকে আমি কি করতে পেরেছি, বাইপাস করতে পেরেছি। এই একটার সাথে আরেকটা ম্যাচ করানো, বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে একটার সাথে আরেকটা ম্যাচ করানোকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন। ঠিক আছে, ক্রস ভেরিফিকেশন যেটা, যে ঠিক আছে আমি ইন্টারভিউ থেকে আমার এই কনক্লুশনে আমি আসতে পেরেছি, অবজারভেশন থেকে আমার কনক্লুশন কি। যদি অবজারভেশনের কনক্লুশন, ইন্টারভিউ এর কনক্লুশন এবং কন্টেন্ট অ্যানালাইসিস এর কনক্লুশন মিলে যায়, তাহলে আমি বলবো যে না ঠিক আছে, একটার সাথে যেহেতু আরেকটা ক্রস ভেরিফিকেশন করে মিলছে, তাহলে ডেটাটা কি হচ্ছে, ডেটাটা পিওর ডেটা। এই যে ক্রস ভেরিফিকেশনের প্রসেস, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশনের জন্য যদি সময় পাই আমি হয়তো 30-40 মিনিটের একটা ক্লাস নিব লাস্টের দিকে। সো despite limitations like subjectivity and lack of generalizability, qualitative methods provide rich insights into complex international phenomena. কমপ্লেক্স ইন্টারন্যাশনাল ফেনোমেনা যেহেতু আমি নিউমেরিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবো না, তাই আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, আমাকে বাধ্য হয়ে এই রিসার্চ মেথোডোলজি বা কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি আমাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কোয়ালিটেটিভ রিসার্চ মেথড ফর আইআর স্টুডেন্টস। আমরা জাস্ট ইন্ট্রোটা দিলাম যে আমরা কি কি করবো আর কি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আই টেক কোয়েশ্চেন অর এলস। স্যার, জি, হ্যালো। তাদের তাপতিল্লা বলেন। জি স্যার, স্যার জেনারেলাইজেশন আর জেনারেলাইবিলিটি এই টপিকটা একটু বোঝাবেন, আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 3 আর 3 কত হয়? 6, 6। আচ্ছা, 5 আর 5 কত হয়? 10, আচ্ছা, আপনি যদি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন 3 আর 3 কত হয়, সে কত বলবে? 6, আর 5 আর 5 কত হয়, সে কত বলবে? 10। আচ্ছা, ওকে ফাইন। আপনি যদি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন যে বিউপির বাইরে 12 নম্বরের সামনে যে রেস্টুরেন্ট গুলো আছে, এটার মধ্যে কোন রেস্টুরেন্টটা সবচেয়ে বেস্ট, আপনার 3জন ফ্রেন্ডকে যদি জিজ্ঞেস করেন বা 5জন ফ্রেন্ডকে যদি জিজ্ঞেস করেন, 5জনের আনসার কি একই রেস্টুরেন্ট হবে নাকি ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট হবে? ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট। কিন্তু 5জনকে যদি জিজ্ঞেস করেন 5 আর 5 কত, তারা কি 10 বলবে নাকি ভিন্ন ভিন্ন আনসার দিবে? 10 বলবে। এই যে 5জন একটা টপিকে 10 বলতেছে, এটাকে আমরা বলছি জেনারেলাইজেশন। 5 আর 5 সবাই একই কনক্লুশনে আসবে, এটা হচ্ছে জেনারেলাইজেবিলিটি। যখন আমরা নাম্বার নিয়ে কাজ করি, নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করি, সবাই মোটামুটি একই কনক্লুশনে আসতে পারে, এটাই জেনারেলাইজেশন। ওকে, কিন্তু যখন আমরা কন্টেক্সচুয়াল ডেটা নিয়ে কথা বলি, টেক্সট নিয়ে কথা বলি, তখন সবাই একই পয়েন্টে কি করতে পারে, নাও আসতে পারে। সবাই একই রেস্টুরেন্টের কথা নাও বলতে পারে, 5জন 5এর কথা বলতে পারে। তখন ওইটা কি আমরা বলতে পারি যে জিনিসটা জেনারেলাইজ, সবাই একই রেস্টুরেন্ট পছন্দ করছে, এটা কি বলা যাবে? না। তো কোয়ালিটেটিভ রিসার্চে যেহেতু আমরা টেক্সট নিয়ে কথা বলি, কনটেক্সট নিয়ে কথা বলি,
ফলে দেখা যায় যে প্রত্যেকেরই নিজের একটা ইন্টারপ্রিটেশন থাকে এবং একজনের ইন্টারপ্রিটেশনের সাথে আরেকজনের ইন্টারপ্রিটেশন মিলে না, ঠিক যেমন ভাবে একজনের রেস্টুরেন্টের চয়েসের সাথে আরেকজনের রেস্টুরেন্টের চয়েস মিলে না, রাইট? আসলে আমরা বলি যে এই জিনিসটাকে কি করা যাবে না, জেনারেলাইজড হইতে বলা যাবে না, এটা হচ্ছে জেনারেলাইজেবিলিটি। বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ। সো কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে আমরা জেনারেলাইজ করতে পারি না, যে সেটা সাবজেক্টিভ, কারণ প্রত্যেকটা হোটেল মানুষের ফুডের চয়েস তো সাবজেক্টিভ ব্যাপার। এই জন্য এক একজন একটা হোটেল পছন্দ করে, রেস্টুরেন্ট পছন্দ করে। তেমনি কোয়ালিটি রিসার্চের সাবজেক্টিভ, সো এক একজনের ইন্টারপ্রিটেশনটা এক এক রকম হয় এবং আসলে এটাকে আর জেনারেলাইজ করা যায় না, কিন্তু নাম্বার নিয়ে কাজ করলে এটা জেনারেলাইজ করা সহজ হয়। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, মুফতাসিম মুনির টেক্সট স্যার করেছেন। আসসালামু আলাইকুম স্যার। মনির, আমি আপনাকে আসলে এখন দিতে পারতেছি না, সরি, কারণ আপনি মাত্রই আসছেন, আমার ক্লাস শেষ হয়ে গেছে। আপনি আমার নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে পসিবল হলে জয়েন করবেন, ঠিক আছে? জি স্যার, খুব মানে সি- স্যার এটা তো একটা স্ট্রাকচারাল ইস্যুর জন্য আমি করতে পারিনি স্যার, কারণ এটার জন্য স্যার আমি বলছিলাম, কারণ স্যার আমার ক্লাস কনফ্লিক্টটা স্যার অন্যান্য কোর্সে যখন হয় স্যার তখন আমি এইভাবে করে হ্যান্ডেল করা লাগে স্যার। আমি ট্রাই করি মানে স্কেজুয়াল মেনটেন করতে হয়, কিন্তু স্যার আজকে আমার 11 AM স্যার বুঝতে ফাতেমা পেরেছি, জায়েদ ম্যামের বুঝতে পেরেছি। এটা আমি আজকে দিচ্ছি না, কিন্তু যখন ফাইনাল পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষার আগে যদি এটা রিলেটেড কোনো ইস্যুস হয় আমাকে বলবেন, তখন আমি এটা ডিউলি কনসিডার করব। So, খুব আমার সাজেশনটা খুব সিম্পল, ইফ ইউ আর নট ইনটু মাই ক্লাস, আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিব না, নাম্বার ওয়ান। কিন্তু তার মানে এই না যে জিনিসটা আমি হার্ড এন্ড ফাস্ট ধরে রাখতেছি। ফাইনাল পরীক্ষার সময় যদি আপনার কি যেন বলে যে পরীক্ষা দিতে পারা না দিতে পারে, এটাকে কি বলে, 75% মার্কস হলে কি যেন বলে, এলিজিবল। ডিসকলেজিয়েট নন কলেজ। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ডিসকলেজিয়েট নন কলেজিয়েট, ওগুলো ইস্যু যদি তৈরি হয় তখন ইউ ক্যান কাম টু মি। আগে থেকে যদি আপনি আমাকে টেক্সট ইমেল করে রাখেন, আই ফলো দ্যাট, এবং তখন এই ইস্যুটাকে আমি ডিউলি কনসিডারেট করবো, লিস্ট আমার কোর্সে। তো গতকাল আমাকে একজন ইমেল করেছে যে তার হসপিটালে কোনো ভিজিট আছে, এটসেট্রা এটসেট্রা। আমি তাকে কোনো রিপ্লাই করি না, কারণ আমি অলরেডি আগেই বলে রাখছি যে ইফ ইউ আর নট ইনটু মাই ক্লাস আই ক্যানট গিভ ইউ অ্যাটেন্ডেন্স, সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে যে ইউ হ্যাভ অ্যাটেন্ডেড মাই ক্লাস, ইফ ইউ হ্যাভ নট, ঠিক আছে, তার মানে আপনি অ্যাটেন্ডেন্স পাচ্ছেন না। কিন্তু আপনি কেন পাচ্ছেন না, এটা আমার কাছে ইম্পর্টেন্ট। যে আপনার মনে হয় আমি যদি দেখি যে আপনি হসপিটালে গেছেন, তো ইউ হ্যাভ এ ডিউ রিজন। সো যখন আপনার কাছে ডিউ রিজন থাকবে, তখন এটা আমি সেমিস্টারের শেষে গিয়ে অ্যাডজাস্ট করবো। ওকে, কিন্তু এখন আমি অ্যাটেন্ডেন্সটা দিব। ক্লিয়ার? বোঝা গেছে সিয়ার? এটা সবার কাছে আপনি ডিসিমিনেট করে দিবেন। আচ্ছা, সো আপনাদের কাছে তো রিডিং মেটেরিয়ালস গুলো আছে, রাইট? এই যে আমি যেগুলো পড়িয়েছি গতকাল, আজকে এই রিডিং মেটেরিয়ালস গুলো আমি আপলোড করে দিয়েছি না? গুগল ক্লাসরুম ওপেন করেছেন? আপলোড করা আছে স্যার। এগুলো আপলোড করা আছে। সো কোয়ালিটেটিভ রিসার্চ মেথড আপলোড করা আছে, রিসার্চ মেথড ইন আইআর আপলোড করা আছে। আমরা আজকে আরেকটা ক্লাস নিব, কিন্তু এখন না। নেক্সট ক্লাসটা কখন নেওয়া যায় বলেন তো? 2টা, 2:30টায়? কখন হলে বেটার হবে? সিয়ার, তাড়াতাড়ি বলেন। যত আর্লি হয় তত ভালো স্যার। যত আর্লি হয়। জি স্যার। যত আর্লি, আমারও তো একটু রেস্ট নেওয়া দরকার। ওকে, তাহলে আমরা 1টা থেকে শুরু করি, ঠিক আছে? আফটার 45 মিনিটস, ঠিক আছে? ওকে, ইজ ইট ফাইন? ইয়েস স্যার। ওকে, তাহলে 1টা থেকে আমরা সেকেন্ড ক্লাস শুরু করব আমাদের, সেখানে আমরা অ্যাটেন্ডেন্স নিব। সো মানে বিদ্যার আল্লাহ হাফেজ। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আউট অফ জি, পেড স্টাডি জি, স্যার। স্যার জি। কালকে আমাদের এ সেকশনের ক্লাসটা কি স্যার 8:30টায় হবে নাকি 12টায় হবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ওই আপনি কালকে তো মাস্টার্সের ক্লাস নাই, আপনি আজকে অফিসের সাথে কথা বলবেন। ওদের তো আমি আগেই বলে রাখছি আমাকে যেন আমার 12টার ক্লাস যেন কোনোভাবে অন্য কাউকে দেওয়া না হয়। আপনি ফোন দেন, আমার 12টার ক্লাস ঠিক আছে কিনা দেখে নেন, ঠিক আছে? যদি 12টার ক্লাস ঠিক থাকে আমি 12টায় নিই। ওকে স্যার, ঠিক আছে স্যার।